প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি আবু জাফর ওবায়দুল্লাহর একটি কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা তোমাদের জন্য। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই টপিকগুলো থেকে। কেননা এই টপিকগুলো কেন ইম্পর্টেন্ট, কেন বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো তোমাদেরকে নতুন করে বলার কোনো অবকাশ নেই। আচ্ছা আসো, আমি আলোচনা করছি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, যার জন্ম 1934 খ্রিস্টাব্দ, তারিখটি ছিল 8ই ফেব্রুয়ারি। কোথায় জন্ম? বরিশাল শহরে। খুব গুরুত্বপূর্ণ, কোথায় জন্ম? বরিশাল শহরে জন্ম। পিতার নাম ছিল আব্দুল জব্বার খান এবং তার মৃত্যু হচ্ছে 19 মার্চ 2001 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অন্যান্য ক্লাসের ভিডিওগুলোতে আমরা বলেছি যে শব্দের মানে কি বলে, রিপিট করছি যে আমাদের জন্মসাল এবং মৃত্যুসাল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থেকে থাকে। সেক্ষেত্রে জন্মসাল এবং মৃত্যুসালগুলো তোমরা কোনো না কোনোভাবেই মনে রাখবে, অনেক টেকনিক্যালি মনে রাখতে হবে। দেখো 1934 সালে জন্ম এবং 2001 সালে মৃত্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করি আমরা যে আবু জাফর ওবায়দুল্লাহর পেশা কি ছিল। আবু জাফর ওবায়দুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং সরকারের অনেক দায়িত্বশীল জায়গায় এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। দেখো, আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের সচিব ছিলেন, কৃষি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন 1982 সালে। উনি একসময় রাষ্ট্রদূত ছিলেন ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে। উনি মহাপরিচালক ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের। তোমরা জানো যে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের উনি চেয়ারম্যান ছিলেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উনি ফেলো ছিলেন। এবং আমি আগেই বলেছি যে খুব দায়িত্বশীল জায়গায় উনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা আলোচনা করছি যে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহর যে সাহিত্যকর্মগুলো। তোমরা জানো আবু জাফর ওবায়দুল্লাহর যে সাহিত্যকর্মগুলোর মধ্যে কাব্যগ্রন্থগুলো, এই কাব্যগ্রন্থগুলোর নামগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব সহকারে তোমাদের মনে রাখতে হবে। এর মধ্যে দেখো, 7 নরীর হার, কখনো রং কখনো সুর, খুব সুন্দর মজার নাম। কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, আমার সময়, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, খাঁচার ভিতর, অচিন পাখি প্রভৃতি। অর্থাৎ তার যে কাব্যগ্রন্থগুলো ছিল, এই কাব্যগ্রন্থগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, আবু জাফর ওবায়দুল্লাহ 21 পদক সহ বাংলা একাডেমি পুরস্কার সহ আরো অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এখানে 21 পদকটা বেশি গুরুত্ব দিবা, বাংলা একাডেমি পুরস্কারটা গুরুত্ব দেবা, এই দুইটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অংশটি আমরা আলোচনা করছি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। তোমরা জানো আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের হচ্ছে নাম কবিতা। এটি খুব গুরুত্বপূর্ণ। আবু জাফর ওবায়দুল্লাহর যে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থটি রয়েছে, এই কাব্যগ্রন্থটির নাম কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটির মূল বাণী, মর্মবাণী বা উপযোগ্য বিষয় হচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাঙালির হাজার বছরের ইতিহাস। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি যদি তোমরা পড়ো বারবারই দেখবা যে আমি কিংবদন্তির কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, এই শব্দগুলো, এই লাইনগুলো বারবার ব্যবহার করা হয়েছে। যাই হোক, যেটি বলছিলাম কবিতার ছন্দ বিশ্লেষণ থেকে আমরা কথা বলি। তোমরা জানো আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি এটি গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। এখানে লেখক অনেকগুলো চিত্রকল্পের সাহায্যে তার ভাব প্রকাশ করেছেন। এবং এখানে আমরা দেখবো এটা ভাবের ছন্দ, অনেক সময় আমরা বলে থাকি এটাকে, অনেক সময় এটাকে আমরা ভাবের ছন্দ বলে থাকি। দেখো যে পাঠক ইন্দ্রিয়ের গভীরতর স্থান মর্মে উপলব্ধি করে কবিতাটি পাঠ করে, এটি ভাবের ছন্দ। অর্থাৎ এই কবিতায় কবি পাঠক হৃদয়ে আবেগের ব্যঞ্জনা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। বারবারই যে শব্দ ব্যঞ্জন তৈরি করেছিলেন সেই বিষয়গুলো তোমরা পাঠ পরিচিত অংশে পড়েছো। আমরা আজকে যতটুকু পরে আলোচনা করছি এবং আমাদের লিখিত অংশের বিস্তারিত আলোচনা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমরা আলোচনা করছি এই কবিতার মূল বিষয়বস্তু নিয়ে, সারমর্ম নিয়ে আলোচনা করছি। তোমরা জানো, দেখো কি বলছে যে আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে, কি উচ্চারিত হয়েছে? যে ঐতিহ্য সচেতন শেকর সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে
এই রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, লড়াই, বিজয় এবং মানবিক উদ্ভাসনের যে অনিন্দ অনুষঙ্গ সমূহ এই রচনায় আমরা দেখতে পাবো। তিনি এই কবিতায় পৌনপৌনিকভাবে বারবারই মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। এবং আমরা দেখব কবিতা এবং সত্যের যে অভেদ কল্পনার মধ্য দিয়ে, অর্থাৎ যা কবিতা তাই সত্য, যা সত্য তাই কবিতা, আর এই সত্য হচ্ছে কিসের পথ বাতলে দেয়? এই সত্য হচ্ছে মুক্তির পথ বাতলে দেয়। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে কখনো তার মুক্তি অর্জন করতে পারে না, অর্থাৎ যে তার সত্য আবিষ্কার করতে পারে না সে তার মুক্তির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো দেখো কি বলছে, যে কবিতা এবং সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন কার কথা? তার মায়ের কথা, তার বোনের কথা, তার ভাইয়ের কথা, তার পরিবারের কথা, তার প্রেমিকার কথা। কবি এও জানেন, কি জানেন? যে মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ, মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। ভালোবাসার জন্যে, এই ভালোবাসার মানুষদেরকে মুক্ত করবার জন্যেই ভালোবাসার মানুষজনকে ছেড়ে যুদ্ধে যেতে হয়। এই কবিতা একটি লাইন আছে, দেখবে তোমরা, যে যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায়। দেখো, ভালোবাসার জন্য, তাদের মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই যে অমোঘ সত্য, এই সত্য কবি জেনেছেন কোথা থেকে? আমাদের যে মহান মুক্তিযুদ্ধ 1951 সালে যে আমাদের স্বাধীনতার যে আন্দোলন, হ্যাঁ, সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে এই সত্যটি কবি আবেদ জেনেছেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ পরিচিত অংশ আমরা পড়েছিলাম এবং সারমর্মে যে বিষয়গুলো আমরা একটু আলোচনা করলাম, একটু তোমাদের জন্য আরেকটু বলি, যে আমি কিংবদন্তির কথা বলছি। বাঙালির হাজার বছরের ইতিহাস, অর্থাৎ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা, আজকে যে চেতনায় আমরা বাঙালি জাতিসত্তা হিসেবে গড়ে উঠতে পেরেছি, এবং আজকের যে আমাদের যে দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে, অনেক লড়াই সংগ্রাম ইতিহাসের মধ্য দিয়ে আজকে যে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি, সেটি কিন্তু একদিনে সম্ভব হয়নি। অনেক লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আমরা আজকের এই জায়গাটিতে এসেছি। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখিত অংশের বিস্তারিত আলোচনা আমাদের হবে। এমসিকিউ অংশের জন্য দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখানে প্রশ্ন এসে যায় এই কবিতা থেকে। যে এই কবিতা থেকে মূলত যে এই লাইনটি অনেকবার এসেছিল, যে আমি কিংবদন্তির কথা বলছি, এই লাইনটি কতবার রয়েছে তোমরা জানো? আমি কিংবদন্তির কথা বলছি, এটি রয়েছে কয়বার? 2 বার। এবং এই কবিতায় মোট লাইন রয়েছে হচ্ছে 68টি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এই লাইনটি আছে 3 বার। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এই লাইনটি হচ্ছে 2 বার। আমি আমার মায়ের কথা বলছি, এই লাইনটি 2 বার। আমি আমার ভালোবাসার কথা বলছি, এই লাইনটি হচ্ছে 2 বার। আর যে কবিতা শুনতে জানে না, এই লাইনটি আছে কয়বার? 3 বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রক্ত জবা শব্দটি 2 বার, কবি এবং কবিতার কথা বলা আছে 2 বার। এই জায়গাটির মধ্যে দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এই শব্দটি, এই লাইনটি আছে 2 বার, এবং যে কবিতা শুনতে জানে না, এই লাইনটি আছে কয়বার? 9 বার। খুব গুরুত্ব দিয়ে তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমি কিংবদন্তির কথা বলছি অংশ থেকে আমরা যে আলোচনাটুকু করলাম, এবং পাশাপাশি আমাদের লেকচার শিট এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলো, যদি রিটেন অংশের ক্লাসগুলো তোমরা যদি রেগুলার ফলো করো, এর বিস্তারিত আলোচনা আমরা আমাদের লিখিত অংশের মধ্যে করব। তারপরে যদি কোনো সমস্যা থাকে বারবার এই ভিডিওগুলো দেখবা। আশা করছি তোমাদের কোনো প্রকারের সংশয়, কোনো কনফিউশন থাকার কোনো কথা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।